বউ শাশুড়ির ওপর চুরির অপবাদ লাগিয়ে বাড়ি থেকে বের করে দিল, কিন্তু যখন সত্যিটা সামনে এলো তখন ছেলের আত্মা কেঁপে গেল। এই জন্যে বলে, ঘরের চৌকাঠে মায়ের পা পড়লে বরকত সঙ্গে আসে, কিন্তু কখনো কখনো সেই চৌকাঠের ভেতরেই মা পর করে দেওয়া হয়, যেখানে হাসির বদলে নীরবতা বাসা বাঁধে এবং দোয়া আশীর্বাদ বদলে না বলা বোঝা জমতে থাকে। ইন্দোর জাংশনে ট্রেন থামলে কমলা দেবী তার পুরনো কাপড়ের বাক্সটি নামালেন। মাথায় সামান্য ওড়না, হাতে ক্লান্তি, কিন্তু চোখে এমন এক আশার ঝলক যেন কোনো অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। তিনি মনে মনে ভাবছিলেন, এবার ছেলে মনীষের বাড়িতে থাকবেন, নাতনির কলকলানি শুনবেন, শহরের জাঁকচমক দেখবেন, এবং তার দিনগুলো আবার চুল্লির আগুনের মতো গরম, উজ্জ্বল আর আপনজনে ভরা থাকবে। প্ল্যাটফর্মে মনীষ দাঁড়িয়েছিল, চকচকে স্যুট, চকচকে জুতো, হাতে মোবাইল। সে হালকা হেসে বলল, আরে আম্মা, এই দিকে, গাড়ি এখানে। কমলা দেবী তার মুখে বহু বছরের পুরনো আপনজন খুঁজে নিলেন, যা এক মুহূর্তের জন্য চমকে আবার তার মোবাইল স্ক্রিনে হারিয়ে গেল। কিন্তু মা তো হাসেনি, তাই তিনি কিছু না ভেবেই বললেন, চল বাবা। সারা রাস্তা কমলা দেবী জানালা দিয়ে বাইরে দেখছিলেন, উঁচু ইমারত, নতুন রাস্তা, ঝকঝকে দোকান। তিনি খুশি হয়ে বললেন, আরে, ইন্দোরকে তো আমি চিনতেই পারছি না। মনীষ শুধু মাথা নাড়াল। সে অফিসের গ্রুপ কলে ব্যস্ত ছিল। বাড়িতে পৌঁছতেই দরজায় দাঁড়িয়েছিল বউ স্বাতী। স্টাইলিশ কুর্তা, ফোনে কথা বলছিল, মুখে হালকা আনুষ্ঠানিক হাসি। নমস্তে মানজি, আসুন, সে বলল। কমলা দেবী আশীর্বাদের জন্য হাত তুললেন। খুশ থাকো বেটি। স্বাতী মাথা নত করল, কিন্তু তার চোখে সেই আপনত্ব ছিল না, যার জন্য কমলা দেবী বহু বছর ধরে অপেক্ষা করছিলেন। তাকে বাড়ির পেছনের দিকে একটা ছোট ঘর দেওয়া হলো, পুরনো বাক্স, বাচ্চাদের পুরনো খেলনা এবং কিছু অপ্রয়োজনীয় জিনিসের সাথে। স্বাতী বলল, মানজি, বাচ্চাদের পড়ার ঘর সামনে, তাই আপনাকে এটা দেওয়া হলো। কমলা দেবী হেসে বললেন, আমার তো শুধু একটা কোণাই দরকার বেটি। ঘরটা একটু স্যাঁতস্যাঁতে ছিল, দেওয়ালে হালকা দাগ, জানালার কাঁচ আধা ভাঙা। কিন্তু কমলা দেবী তার পুরনো সুতির চাদর বিছালেন, ভগবানের ছবি টাঙালেন এবং মনে মনে বললেন, বাড়ি তো বাড়িই হয়, কোণা যেমনই হোক। সন্ধ্যা হল, সবাই ডাইনিং টেবিলে বসল। কমলা দেবী চেয়ার টেনে বসতে চাইলেন, কিন্তু স্বাতী বলল, মানজি, আপনি আগে খেয়ে নিন, বাচ্চাদের অনলাইন ক্লাস আছে। তিনি বললেন, না বেটি, সবার সাথেই খেয়ে নেব। বাচ্চারা হেডফোন লাগিয়ে মাথা নিচু করে রাখল। মনীষ কোনো ইমেলে মগ্ন ছিল। কমলা দেবী থালায় রুটি ছিঁড়লেন, কিন্তু রুটি তার গলাতেই আটকে গেল। বাড়িতে থেকেও আলাদা থাকার স্বাদ সবচেয়ে তেতো হয়। রাতে তিনি জানালার কাছে বসেছিলেন। শহরের আলো মিটমিট করছিল, কিন্তু তার ভেতরের অন্ধকার বাড়ছিল। সেই সময় কাজের লোক রত্না এলো। আম্মাজি, কিছু লাগবে? না বেটি, এমনিই বসে আছি। রত্না হেসে বলল, আম্মাজি, আপনি আছেন তাই এই বাড়িতে একটু উষ্ণতা আছে, না হলে সবার জীবনই তো ফোনে বন্দী। কমলা দেবীর ঠোঁট সামান্য কেঁপে উঠল, কিন্তু তিনি কিছু বললেন না। পরের দিন সকালে স্বাতীর আওয়াজ এলো, মানজি, একটু চা বানিয়ে দেবেন, আমার মিটিং আছে। তিনি বললেন, হ্যাঁ বেটি, এখুনি বানাই। তার হাত কিছুটা কাঁপছিল, কিন্তু মনে এই আনন্দও ছিল যে হয়তো ধীরে ধীরে পরিবেশ ঠিক হয়ে যাবে। তিনি আদা চা বানালেন, ট্রেতে রাখলেন এবং স্বাতীর ঘরে দিলেন। স্বাতী না দেখে বলল, থ্যাংক ইউ মানজি। কমলা দেবী চুপচাপ নিজের ঘরে ফিরে এলেন। তিনি মনীষের ছোটবেলার অ্যালবাম সঙ্গে এনেছিলেন। ছবিগুলোর ওপর আঙুল বুলিয়ে বললেন, তুই কাঁদলে রাত ভর কোলে নিয়ে থাকতাম, এখন তুই এত বড় হয়ে গেছিস যে নিজের মাকে ঠিক করে দেখতেও পারিস না। দুপুরে রত্না এলো, আম্মাজি, আজ মুখে ক্লান্তি কেন? কমলা দেবী হাসলেন, ক্লান্তি নয় বেটি, শুধু স্মৃতি। যখন এই বাড়ি আমি চালাতাম, যখন মনীষ আমার কোলে হাসত। রত্না ধীরে ধীরে বলল, আম্মাজি, ছেলে বড় হয়ে যায়, কিন্তু মায়ের মন কখনো বুড়ো হয় না। সন্ধ্যায় মনীষ ফিরল। কমলাদেবী সাহস করে বললেন, আজ তোর জন্য ডালবাটি বানিয়েছি, ছোটবেলায় খুব পছন্দ ছিল। মনীষ ব্যাগ রাখতে রাখতে বলল, আম্মা, এখন মন নেই, অর্ডার করে নেব। কমলা দেবী শুধু ঠিক আছে বেটা বললেন এবং মুখ ফিরিয়ে নিলেন। রাতে তিনি নিজের পুরনো সিন্দুক থেকে গ্রামের মাটির একটা ছোট শিশি বের করলেন। গন্ধ শুকে তার চোখ ভরে এলো। কমপক্ষেই মাটিটা তো আমাকে আপন মনে করে, তিনি ধীরে ধীরে বললেন। পরের দিন সকালে তিনি রান্নাঘরের দিক থেকে স্বাতীর আওয়াজ শুনলেন,
মাম্মি, ওই একই অভ্যাস, সব কিছুতে নাক গলানো, দেখি কতদিন টিকে থাকেন। কমলা দেবীর হাত থেকে কাপ হালকা কেঁপে উঠল। তার চোখ ভরে এলো, কিন্তু তিনি চুপচাপ ঘরে ফিরে গেলেন। তিনি ভগবানের সামনে প্রদীপ জ্বালালেন এবং নিচু স্বরে বললেন, হে প্রভু, শুধু এই বাড়িতে সুখ থাকুক, আমার আর কিছু চাই না। তারপর কমলাদেবী নিজেকে বললেন, হয়তো ২-৪ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, ছেলে তো তারই। তিনি জানালা খুললেন, বাতাস এলো, কিন্তু সঙ্গে তার একাকিত্ব। তবুও হাসি বজায় থাকল, কারণ তিনি মা ছিলেন, যিনি কম ভাঙেন, বেশি গড়েন। একটু পরে তিনি ঘর থেকে বের হলেন। হয়তো বাড়ির কোথাও কোনো কাজ আছে, হয়তো কারোর তাকে দরকার, হয়তো কেউ আম্মা বলে ডাকবে। কিন্তু বসার ঘরে শুধু টিভির আওয়াজ, যেখানে কার্টুন চলছিল এবং সাথী সোফায় বসে মোবাইল স্ক্রোল করছিল। কমলাদেবী হালকা স্বরে জিজ্ঞাসা করলেন, বেটি, কিছু সাহায্য লাগবে? সাথী না দেখে জবাব দিল, না মানজি, সব হয়ে গেছে, আপনি শুধু বিশ্রাম করুন। এই বিশ্রাম করুন কথাটা এখন কমলাদেবীর কাছে এমন মনে হতো যেন কেউ বলছে, দূরে থাকুন। তিনি রান্নাঘরে গেলেন। সিঙ্কে বাসন পড়েছিল। তিনি ধীরে ধীরে হাত বাড়ালেন, কিছু একটা তুলেছিলেন। এমন সময় পেছন থেকে সাথী এসে বলল, আরে মানজি, থাক না, আপনি কেন কষ্ট করছেন? আপনি নিজের ঘরে থাকুন, আপনার হাত লাগানো ভালো লাগে না। ভালো লাগে না। কমলাদেবীর মনে কিছু একটা ভেঙে গেল, কিন্তু মুখে সেই শান্ত হাসিই থাকল। তিনি চুপচাপ বাইরে চলে এলেন এবং বারান্দার চেয়ারে বসে রাস্তা দেখতে লাগলেন। মানুষ যাচ্ছিল, আসছিল, বাচ্চারা সাইকেল চালাচ্ছিল, কোনো দুধওয়ালা আসছিল, সব মুখই আপন ঘরের ছিল, কিন্তু তিনি এক বাড়িতে থেকেও বাড়ির বাইরে ছিলেন। সেই সময় রত্না এলো, দুটি থলি নিয়ে। আমাজি, সবজি নিয়ে এসেছি। কমলাদেবী আস্তে করে জিজ্ঞাসা করলেন, কত খরচ হলো বেটি? রত্না হাসল, আপনি কেন ভাবছেন? বাড়ির টাকা, আর বাড়িতে আপনিও তো একজন অংশ। এই শুনে কমলাদেবী কাঁদতে কাঁদতে হেসে ফেললেন, অংশ? হ্যাঁ বেটি, বাড়িতে অংশ থাকে, শুধু আমার অংশটা হয়তো কোনো ভুলে যাওয়া ঘর। রত্নাদার হাত ধরল, আম্মাজি, আপনি মন খারাপ করবেন না, আমি জানি বউ কেমন। কমলাদেবী সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিলেন, না বেটি, বউ খারাপ নয়, শুধু সময়ের হেরফের। দুপুরে তিনি নিজের ঘরে ফিরে এলেন। এদিক ওদিক দেখলেন, এক কোণে বাক্স, অন্য কোণে কিছু পুরনো বাসন, ওপরে ঝোলানো বাচ্চাদের ভাঙা খেলনা। তার মনে হল যেন এই ঘরটা শুধু জিনিস রাখার জায়গা এবং তাকেও সেই জিনিসের মধ্যেই গোনা হচ্ছে। তিনি বাক্স থেকে কিছু টাকা বের করলেন এবং ভাবলেন, কাল মন্দিরে যাব, মন হালকা হবে। কিন্তু তখনই বাইরে থেকে আওয়াজ এলো, মানজি, দরজা বন্ধ করে রাখবেন, বাচ্চারা খেলতে খেলতে আপনার জিনিস ফেলে দেয়। কমলাদেবী দরজা বন্ধ করে দিলেন। এক মুহূর্তের জন্য মনে হল যেন ঘরের বাতাসও বলছে, এখন তুমি বাইরে যেতে পারবে না। তিনি ধীরে ধীরে বিছানায় বসলেন এবং জানালার জালি আটকে থাকা ধুলো দেখতে দেখতে বললেন, হে ভগবান, এই ঘরটা কি আমার, নাকি আমি এই ঘরে শুধু থাকছি? সন্ধ্যায় মনীষ এলো। কমলাদেবী আশা করলেন হয়তো আজ সে মায়ের সাথে দুটো কথা বলবে। তিনি হেসে বললেন, বাবা, কেমন আছিস? মনীষ সোফায় ব্যাগ রাখতে রাখতে বলল, ঠিক আছে আম্মা, খুব ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম করি। এবং সে সোজা নিজের ঘরে চলে গেল। কমলাদেবী সেখানেই দাঁড়িয়ে রইলেন। হালকা একটা আওয়াজ তার ঠোঁট থেকে বেরোল, একটু আমার কাছেও তো বসতে পারতিস, দুটো কথা বলতে পারতিস। কিন্তু সেই আওয়াজ শুধু তিনিই শুনলেন। খাওয়ার সময় আবার একই কথা। সাথী বাচ্চাদের বসাল, থালা সাজাল এবং কমলাদেবীকে আস্তে করে বলল, মানজি, আপনি আলাদা খেয়ে নিন, টেবিলে জায়গা কম হচ্ছে। কমলাদেবী মাথা নিচু করলেন, ঠিক আছে বেটি। তিনি নিজের ঘরে গিয়ে খেলেন, কিন্তু সব কিছুই স্বাদহীন ছিল। এক মা যখন নিজের ঘরে অতিথি হয়ে যান, তখন ডালও জল লাগে আর রুটিও পাথর। রাতে তিনি জানালা খুললেন, বাতাস এলো, কিন্তু এবার বাতাসে একাকিত্ব ছিল না, ছিল সামান্য বিচ্ছিল, ছিল সামান্য উদাসীনতা এবং অনেক ক্লান্তি। তিনি আকাশের দিকে তাকালেন, তারায় ভরা ছিল। আমার গ্রামের আকাশেও এত তারা থাকত। তিনি বলতে বলতে চুপ হয়ে গেলেন। আজ গ্রাম অনেক দূরে ছিল এবং ছেলে খুব কাছে থেকেও অনেক দূরে। কিছুক্ষণ পরে রত্না দরজায় টোকা দিল, আম্মাজি, আমি যাচ্ছি, কিছু লাগবে? কমলাদেবী মাথা নাড়লেন, না বেটি, শুধু দোয়া দে। দোয়া? হ্যাঁ, তুই খুশি থাক, তুই তো এই বাড়িতে আমাকে মানুষ মনে করিস। রত্না চলে গেল। ঘর আবার শান্ত হয়ে গেল।
কমলা দেবী ভগবানের ছবি নামালেন, সামনে রাখলেন এবং ধীরে ধীরে বললেন, হে প্রভু, আমি এটা চাই না যে আমার ছেলে আমাকে খুব ভালোবাসুক, শুধু এতটুকু করে দাও যে আমাকে পর না ভাবে। চোখে জল ভরে এলো, কিন্তু তিনি নিজের চোখ মুছে ফেললেন। কেঁদে কি হবে কমলা, তুই তো মা। তিনি আলো নিভিয়ে দিলেন। বিছানায় শোয়ার সময় তিনি ভাবলেন, কাল সকালে তাড়াতাড়ি উঠব, হয়তো কাজের সুযোগ পাব, হয়তো আজ ছেলে কথা বলবে, হয়তো বউ একটু হাসবে, হয়তো বাড়িতে একটু আমারও অংশ হবে। আশা এখনও শ্বাস নিচ্ছিল, হৃদয় এখনও অপেক্ষা করছিল, কারণ মা আশা ছাড়তে জানেন না। মন ভাঙলেও তিনি জোড়েন, এবং বাড়ি তাকে যত পর করে দিক না কেন, তিনি তবুও ঘরই থাকেন। পরের দিন সকালে হালকা আলো ছড়িয়েছে, দরজায় ক্যাচক্যাচ আওয়াজ হল। কমলা দেবী চোখ খুললেন, সাথী ছিল, মুখে বিরক্তি আর চোখে কিছুটা অদ্ভুত ঘাবড়ানো ভাব। মানজি, দুধ হয়তো উথলে গেছে, দেখলে ভালো হতো, সে বিনা কারণে বলল। কমলা দেবী বললেন, আরে বেটি, আমি তো উঠছিলামই। কিন্তু সাথীর মনোযোগ অন্যদিকে ছিল। সে ঘরটাকে এভাবে দেখছিল যেন কিছু খুঁজছে। কিছুক্ষণ পরে বাচ্চারা স্কুলে চলে গেল, মনীষ অফিসের জন্য বেরিয়ে গেল, এবং বাড়িতে শুধু কমলা দেবীও সাথী থাকল। আজ সাথী বারবার আলমারি খুলছিল, ড্রয়ার বের করছিল, কাগজপত্র এদিক ওদিক করছিল। কমলা দেবী জিজ্ঞাসা করলেন, কিছু খুঁজছিস বেটি? না, এমনি জিনিসপত্র দেখছিলাম, সে না দেখে বলল। কিন্তু তার মুখে স্পষ্ট লেখা ছিল কিছু একটা গায়েব হয়েছে। দুপুরের মধ্যে সাথী পুরো আলমারি উল্টে পাল্টে দিল, গহনার বাক্স খুলল, টাকার খাম বের করল, তারপর মাথায় হাত রাখল। হে ভগবান, এটা এখানে কোথায় গেল? কমলা দেবী চমকে গেলেন। কি হলো বেটি? সাথী ঘাবড়ে গিয়ে বলল, মনীষ কালই অফিস থেকে ৭০,০০০ টাকা তুলেছিল, এই খামে রাখা ছিল, এখন আর পাচ্ছি না। শুনতেই কমলা দেবীর মনে এক অদ্ভুত ভয় নেমে এলো। তিনি বললেন, আরে হয়তো অন্য কোথাও রেখে দিয়েছে। কিন্তু সাথী তার দিকে এমনভাবে তাকালো যেন সে এটাই শুনতে চাইছিল। দুপুর হতে হতে বাড়ির কোনায় কোনায় খোঁজা হলো, রান্নাঘর, শোবার ঘর, ড্রয়ার, দেরাজ, পুরো বাড়ি উল্টে গেল, কিন্তু টাকা পাওয়া গেল না। সাথীর চোখে এখন স্পষ্ট সন্দেহ দেখা যেতে লাগল। বাড়িতে আজ শুধু দুজন লোক ছিল। সে নিচু স্বরে বলল। কমলা দেবী বুঝলেন কথা কোন দিকে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, বেটি, আমি তো কিছু দেখিনি, আমি তো নিজের ঘরেই ছিলাম। কিন্তু সাথী শুধু আধা হাসল, সেই হাসি যা বিশ্বাস নয়, সন্দেহ বোঝায়। সন্ধ্যায় মনীষ বাড়ি এলো, তখন সাথী কানে কানে বলল, তোমার টাকা গায়েব হয়েছে। মনীষের কপাল কুঁচকে গেল। কি? বাড়িতে কে নিতে পারে? সাথী ঘাড় ঝুঁকিয়ে বলল, বাড়িতে কে আছে সেটা বলার দরকার আছে কি? এই কথাগুলো কমলাদেবী ঘর থেকে শুনে ফেললেন। তার পায়ের নিচের মাটি সরে গেল। মনীষ তার ঘরে এলো। কমলাদেবী উঠে বললেন, কি হয়েছে বাবা? মনীষ ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আম্মা, আপনি কোথাও দেখেছেন কি টাকাগুলো? কমলাদেবী যেন পাথর হয়ে গেলেন। তুইও জিজ্ঞাসা করছিস? মনীষ চুপ ছিল, চোখ নিচু। সে জানত না চাইতেও অভিযোগ সম্পূর্ণ হয়ে যায়। কমলাদেবীর বুকে প্রথমবার জোরে ধাক্কা লাগল। তার ছেলের আওয়াজে বিশ্বাস ছিল না, ছিল প্রশ্ন। সাথী রেগে বলল, আম্মাজি, আপনার আপত্তি না থাকলে আপনার বাক্সটা দেখতে পারি? কমলাদেবী যেন অন্ধকারে ঠেলে দেওয়া হলেন। আমার বাক্স? তাতে তো শুধু কাপড় আছে, ভগবানের ছবি আছে। কিন্তু সাথী অনুমতির অপেক্ষা করল না, সোজা বাক্সের কাছে গেল, ঢাকনা খুলল, কাপড় সরাল, পুরনো কাগজপত্র উল্টাল। কমলাদেবী হাত জোর করে বললেন, বউ, ভগবানের জন্য এমন করিস না বাবা। সাথী হঠাৎ হাত থামিয়ে দিল, চোখ ছড়িয়ে গেল। মেঝেতে দুটি মোড়ানো নোটের বান্ডিল পড়েছিল। মনীষের পায়ের নিচে যেন মাটি সরে গেল। কমলাদেবীর হাত কাঁপতে লাগল। এগুলো আমার বাক্সে এলো কি করে? আমি রাখিনি বাবা, আমি কসম খাচ্ছি। কিন্তু সাথী ঠাট্টার সুরে বলল, কসম খাওয়ার দরকার নেই মানজি, প্রমাণ তো নিজেই কথা বলছে। কমলাদেবী সেখানেই বসে পড়লেন, ঘরের মাঝখানে, নিজের বাক্সের সামনে, ঠিক সেই নোটগুলোর পাশে যার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তার দম আটকে যাচ্ছিল। হে ভগবান, এটা আমি রাখিনি, এটা কে কেন রাখল? মনীষ চুপ ছিল, তার নীরবতা তার বিশ্বাস ভাঙার শব্দ ছিল। রত্না সেই সময় কাজে এসেছিল, সেই দৃশ্য দেখল এবং ছুটে এসে বলল, আরে আম্মাজি, এমন করতে পারেন না, আমি এদের জানি, এরা তো নিজের আঙুলের আংটি পর্যন্ত কারো জন্য খুঁজে দেন। সাথী চিৎকার করে বলল, তুমি মাঝখানে কথা বলো না, যখন দরকার হবে তখন পুলিশই বলবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। পুলিশ? কমলাদেবীর শ্বাস বন্ধ হয়ে গেল, তার চোখ ভয়ে বড় হয়ে গেল। মনীষ সাথীকে থামালো, আরে কি পুলিশ, ছাড়ো। কিন্তু সে মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, আম্মা,
আপনি কি সত্যি? এই শব্দগুলি তীর হয়ে তার হৃদয়ে বিঁধে গেল। কমলা দেবী নিজের বুকে হাত রাখলেন। হে ভগবান, আমার নিজের ছেলে আমাকে এই প্রশ্ন করছে। এবং প্রথমবার তার চোখ থেকে ভাঙা জল গড়িয়ে পড়ল। তিনি ধীরে ধীরে ফিসফিস করে বললেন, যদি বাড়ি থেকে কিছু চুরি করতাম, তাহলে কি তোর মা নিজের হৃদয়ে অবশিষ্ট সম্মানটা চুরি করত না বাবা? ঘর সম্পূর্ণ শান্ত হয়ে গেল। মনীষ মাথা নিচু করল, স্বাতী ঠোঁট কামড়াল, রত্না কাঁদতে শুরু করল। কিন্তু কমলা দেবীর চারপাশে সেই সবচেয়ে ভয়ঙ্কর নীরবতা ছিল, যার নাম বিশ্বাসের মৃত্যু। তাদের মাঝে দাঁড়িয়ে থাকা সেই ৭০,০০০ টাকা মায়ের চরিত্রের ওপর নয়, তার হৃদয়ের ওপর চাপানো অপবাদ ছিল। আর এখন এই বাড়িতে কমলা দেবীর জন্য শুধু একটি জিনিস বাকি ছিল, একটি ভাঙা ঘর, কিছু ভাঙা খেলনা, কিছু ভাঙা স্বপ্ন এবং একজন ভেঙে যাওয়া মা। যখন রাত হল, কমলা দেবী বিছানায় শোয়াননি, শুধু খাটের কিনারায় বসে রইলেন। চোখ শুকিয়ে গিয়েছিল, কিন্তু মন কাঁদতে চাইছিল, এত কাঁদতে চাইছিল যে আওয়াজ বাইরে বেরোচ্ছিল না। তিনি ধীরে ধীরে ভগবানের ছবি তুললেন, একটা লম্বা শ্বাস নিলেন। ভগবান, যদি আমি কিছু ভুল করে থাকি তবে আমাকে শাস্তি দিও, কিন্তু আমার ছেলের চোখে আমার জন্য সন্দেহ রেখো না। ঘরে এত নীরবতা ছিল যে ঘড়ির টিকটিকও দোষী সাব্যস্ত করছিল। অন্যদিকে মনীষ অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করছিল। স্বাতী বলল, ঘুমাচ্ছ না কেন? মনীষের স্বর ভারী ছিল। আজ মায়ের চোখ দেখেছি, মনে হচ্ছিল যেন ওন সব শেষ হয়ে গেছে। স্বাতী বিরক্ত হয়ে বলল, ভুল করেছে তো কষ্ট তো হবেই। মনীষ সঙ্গে সঙ্গে বলল, তোমার এত বিশ্বাস কি করে হলো যে উনিই নিয়েছেন? কিন্তু স্বাতী আবার একই কথা বলল, সারা বাড়ি আমি উল্টেছি, শুধু ওই ঘর থেকেই টাকা পাওয়া গেল, আর কোথায় বা যাবে? মনীষ চুপ হয়ে গেল, কারণ সেই নীরবতা সন্দেহকে শক্তি যোগায়। পরের দিন সকালে বাড়িটা অন্য দিনের মতো ছিল না। কমলা দেবী নিজের ঘরে সাফাই করলেন, জিনিস গোছালেন, পুরনো বাক্স বন্ধ করলেন এবং ধীরে ধীরে দরজার কাছে বসে পড়লেন। চোখ একেবারে শান্ত ছিল, যেন মানুষ কাঁদতে কাঁদতে খালি হয়ে যায়। স্বাতী এসেই জিজ্ঞাসা করল, মানজি, নাস্তা বানাবেন না? কমলা দেবী শান্ত আওয়াজে বললেন, আজ না বেটি, আজ আমি কোথাও যাচ্ছি। স্বাতী চমকে গেল, কোথায়? কমলা দেবী হাসলেন, যেখানে ইজ্জত বেঁচে আছে। এইটুকু বলে তিনি উঠলেন। তার পদক্ষেপ ধীরে ছিল কিন্তু স্থির। সেই মা এখন ভেঙে গেছেন ঠিকই, কিন্তু নিজের সম্মানকে আর পায়ের নিচে পিষতে দেবেন না। দরজায় দাঁড়িয়ে তিনি শেষবারের মতো সেই বাড়িটা দেখলেন, যেখানে একদিন তার ছেলে হাসতে হাসতে দৌড়ে আসত, যেখানে একদিন তিনি দোলনা লাগিয়েছিলেন, যেখানে একদিন সিন্ধুকের চাবি তার কাছে থাকত। আজ সেই বাড়ি তাকে চোর মনে করল। রত্না বাইরেই ছিল। আম্মাজি, এটা কি? কোথায় যাচ্ছেন? কমলা দেবী তার হাত ধরলেন। বেটি, তুই সাথে দিয়েছিস, এটা আমার জন্য কম নয়, কিন্তু এখন এখানে থেকে নিজের ছেলের চোখে সন্দেহ দেখতে পারব না। রত্না হাউমাউ করে কেঁদে উঠল। আম্মাজি, যাবেন না, আমি সব বুঝিয়ে দেব। কিন্তু কমলা দেবী মাথা নাড়লেন। না বেটি, বিশ্বাস একবার ভেঙে গেলে বোঝানোর মাধ্যমে জোড়া লাগে না। এরই মধ্যে মনীষ বাইরে এলো। কমলা দেবীকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ আম্মা, আপনি এইভাবে কোথায়? কমলা দেবী ঘুরে তাকালেন। বাবা, বিশ্বাসের বোঝা বহন করতে পারব না, তাই যাচ্ছি। মনীষ কেঁপে উঠল, সে মায়ের হাত ধরতে চাইল। আম্মা থামুন, আমি চাই না আপনি যান। কমলা দেবীর চোখ ভরে এলো। বাবা, রাখা উচিত ছিল তখন, যখন তুই আমার চোখে চোর খুঁজেছিলি। স্বাতী পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। তার মুখ প্রথমবার ভরে সাদা হয়ে গেল, কিন্তু অহংকার এখনও তার কথাই ছিল। আরে মানজি, এতটুকু কথার এত বড় নাটক? আমরা তো শুধু জিজ্ঞাসা করেছিলাম। কমলা দেবী ঘুরে তাকালেন। বেটি, জিজ্ঞাসা করা ছিল নাকি অপবাদ দেওয়া? মায়ের ইজ্জত রান্নাঘরে নয়, ছেলের দৃষ্টিতে থাকে, আর আজ সেই দৃষ্টিই পাল্টে গেছে। মনীষ মেঝেতে বসে পড়ল। আম্মা, যাবেন না, আমি ভুল করেছি, অনেক বড় ভুল। কমলা দেবীর আওয়াজ ভেঙে গেল। বাবা, ভুল তুই আজ করিসনি, ভুল সেদিন থেকে শুরু হয়েছে, যেদিন তুই আমার কথার বদলে অন্য কারো সন্দেহের চোখ দেখতে শুরু করেছিস। তার কথাগুলো পুরো উঠোনে নীরবতা ছড়িয়ে দিল। মনীষ কেঁদে উঠল, আম্মা, কসম, আমি আপনাকে ফিরিয়ে আনব, একটা একটা ভুল শুধরে দেব। কমলা দেবী তার মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবা, মাকে ফিরিয়ে আনার জন্য বাড়িতে যথেষ্ট জায়গা লাগে না, হৃদয় জায়গা থাকা দরকার। তিনি ধীরে ধীরে নিজের ব্যাগ তুললেন। রত্না সাথে চলতে শুরু করল। আম্মাজি, আমি পৌঁছে দেব। কমলা দেবী হাসলেন। না বেটি, মা একা চলে গেলে ভালো হয়, তাকে দেখলে মানুষ দুঃখী হয়। এবং তিনি ধীর পায়ে, ভাঙা মন নিয়ে এবং একজন মায়ের শেষ সম্মানটুকু নিয়ে চলে গেলেন। মনীষ অনেকক্ষণ উঠোনে দাঁড়িয়ে রইল। তার হাতে মায়ের চটি পড়েছিল।
সে কাঁদছিল, সত্যিই কাঁদছিল। সেদিন প্রথমবার সে বুঝল যে মানুষ নিজের ভাগ্য দিয়ে নয়, নিজের সন্দেহ দিয়ে ঘর হারায়। সাথী ভেতরে চলে গেল, কিন্তু সেদিন তার জয়ও হারের মতোই লাগছিল। কিছু দূরত্বে কমলাবেবী গলিটার মোড়ে ঘুরলেন। তিনি একবার পেছনে তাকালেন। মনীষকে কাঁদতে দেখা যাচ্ছিল। তিনি মনে মনে বললেন, ভগবান, আমার ছেলেকে খুশি রেখো, সে যেন বুঝতে পারে এটাই দোয়া। এবং তারপর তিনি মোড় ঘুরলেন। গলি, বাড়ি, ছেলে, বউ সব দৃষ্টির আড়াল হয়ে গেল, কিন্তু তার হৃদয়ে সেই ব্যথা চিরকালের মতো জ্বলতে থাকল। কারণ তিনি ঘর ছেড়েছিলেন, কিন্তু ভেঙেছিল তার সন্তানের বিশ্বাস। যে ঘরকে মা নিজের দোয়া দিয়ে গড়ে তোলে, সেই ঘর থেকে একদিন তাকে সন্দেহের নামে বের করে দেওয়া হলে বাড়ি ভাঙে না, হৃদয় ভেঙে যায়। মায়ের জন্য সবচেয়ে বড় কষ্ট ক্ষুধা বা দারিদ্র্য নয়, সবচেয়ে বড় কষ্ট হল নিজের সন্তানের চোখে প্রথমবারের মতো সন্দেহ দেখতে পাওয়া। আর যখন বিশ্বাসের দেয়াল ভেঙে যায়, তখন মা বাইরে যান না, তিনি নিজের ভেতর থেকে চলে যান। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন। কমেন্টে আপনার ও আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে একটি নতুন আবেগপূর্ণ গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মা-বাবাকে সময় দিন।